দেখতে দেখতে দ্বিতীয় সেমিস্টারও হয়ে গেল পার, কি তাই না? দেখতে দেখতে দ্বিতীয় সেমিস্টারও হয়ে গেল পার। হোক আইসিসি, চলুক আইপিএল, খেলা হবে এবার। ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই তোমাদের সকলকে জানাই এডুকেশন সেন্টার তথা তোমাদের সকলের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলের সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তবুও ফর্মালিটি তোমাদের প্রত্যেককেই জিজ্ঞেস করছি, কেমন আছো? সেমিস্টার 2 এর পরীক্ষা প্রত্যেকের কেমন হয়েছে আরেকবার আমরা রিপিট একটু মনে করে দিই যে সেমিস্টার 2 এর পরীক্ষা কেমন হয়েছে, সেমিস্টার 1 কেমন হয়েছে। যেভাবে কিন্তু এডুকেশন সেন্টার তথা এই চ্যানেল তোমাদেরকে 100% কমন দিয়ে এসেছে, ঠিক একইভাবে আমাদের নতুন সেশন, নতুন ক্লাস সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো প্রথমেই কিন্তু আমাদের সেমিস্টার 3 সেপ্টেম্বরে পরীক্ষা, আর এই পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমাদের আজকে থেকেই শুরু করতে হবে। আজকের তারিখ প্রত্যেকে ক্যালেন্ডারে নোট করে নাও। আজকের তারিখ থেকে কিন্তু আমরা র্যান্ডামলি একদম দারুণভাবে জমজমাটভাবে ক্লাস করব, কোনোভাবে কিন্তু ফাঁকি মারবো না। কেন প্রথমেই বললাম যে খেলা কিন্তু এবার হবে, আর এবার জমজমাট খেলা হবে, আর এবার হাড্ডাহাড্ডি লড়াই চলবে। কারণ সেমিস্টার 1-এ তুমি কেমন পরীক্ষা দিয়েছো, ওকে। সেমিস্টার 2-এ কেমন পরীক্ষা দিয়েছো, ওকে। স্কুল প্রশ্ন করেছে বা কেনা কোয়েশ্চেনে পরীক্ষা হয়েছে, কিন্তু খেলাটা তো এবারই হবে। আইসিসি বা আইপিএল এর থেকেও ভয়ঙ্কর খেলা হতে চলেছে। কি সেই খেলা? প্রত্যেকেই জানো, বোর্ড কিন্তু প্রশ্ন করতে চলেছে তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। ইতিমধ্যেই কিন্তু আমাদের চিরঞ্জীব স্যার জানিয়ে দিয়েছেন যে সেমিস্টার 3 প্রশ্নপত্র বোর্ড করবে, এবং একইভাবে সেমিস্টার 4 যেটা ব্রড, সেটারও প্রশ্নপত্র কিন্তু তোমাদের বোর্ড করবে। সুতরাং নো ফাঁকি, একদম জমজমাট আমরা ক্লাস প্রথম থেকেই করব। তো দেখতেই পাচ্ছ অলরেডি থাম্বনেল দেখে, টাইটেল দেখে এবং বোর্ড দেখেই বুঝে গেছো আজকে কি আলোচনা হতে চলেছে। তবুও তোমরা হয়তো অনেকের মনে এই প্রশ্নটা জাগবে যে স্যার এমসিকিউ হবে তো, তাই না? 40 মার্কসের এমসিকিউ হবে। তাহলে এই 40 মার্কসের এমসিকিউয়ে আপনি আবার কি সিলেবাস বোঝাবেন? এখানে তো কোনো কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার দরকার নেই ব্রডের মতো, কি তাই? কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার তো দরকার নেই, আমিও জানি। টোটাল 40টা এমসিকিউ আমাদের রিটেন হবে, 10 মার্কস ইন্টারনাল থাকবে, টোটাল 50 নম্বরের পরীক্ষা। তো এই 40টা এমসিকিউ কিভাবে হবে, কত রকমভাবে আসবে, সেটা তো তোমাদেরকে জানাবই। যদিও তোমরা সেমিস্টার 1-এ প্রত্যেকেই জানো, অনেকেই হয়তো সেমিস্টার 1টা না পড়েই পরীক্ষা দিয়ে ফেলেছো, কিন্তু অনেকেই জানোনি। তারপরেও আমি তোমাদেরকে ধরেই নিচ্ছি যে তোমাদের সেমিস্টার 3-তে যে 40 নম্বরের 40টা এমসিকিউ, সেই এমসিকিউ এর প্যাটার্নটা 7 টাইপস। এই 7টা টাইপসের প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো, আমি আজকে আরও একবার বলে দেবো। কিন্তু সিলেবাসে কি আছে, কোন টপিকগুলো আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে, কোন টপিকগুলো আমাদের পুরনো সিলেবাসেই ছিল, বা কোন টপিকগুলো বাদ গেছে, বা কোন টপিকটা বাদ দিয়ে কোন টপিকটা আমাদের সিলেবাসে নতুন অ্যাড করেছে, এই জায়গাটাই কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ পুরনো সিলেবাসের পুরনো পড়া, পুরনো নোটস, গতানুগতিক পদ্ধতিতে যারা পড়িয়ে এসেছেন, ওনাদের যদি না শিখতে পারো তুমি, তাহলে উনি কি পড়াচ্ছেন, বা তুমি কোনো একটা ইউটিউবে ক্লাস দেখছো, বা তুমি যে গৃহশিক্ষকের কাছে পড়ছো উনি ঠিকঠাক তোমাকে দেখাচ্ছেন কি না, সেইটাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কেন, ভুল মানুষ মাত্রই হয়। সুতরাং সিলেবাসটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি সিলেবাসটা যখন আমি ডিসকাস করব, টোটাল ফুল সিলেবাসটা সেমিস্টার 3-তে যেটুকু অংশের উপর তোমাদের পরীক্ষা হবে, সেই জায়গা থেকে কিন্তু আমি আজকেই বলে দেবো যে কোন জায়গাগুলো সব তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ 200% শিওর আসবে। সুতরাং সময় নষ্ট করব না, খুব ভালো করে দেখে নাও আজকের সেমিস্টার 3 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এর সম্পূর্ণ সিলেবাস। ওকে, কোন সাবজেক্ট বলার কিছু নেই, এডুকেশনের তোমাদের সামনে রয়েছে এডুকেশন কিং, তাই না? এডুকেশনের কিং। ওকে, তো নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আরও একবার। আজকে কিন্তু প্রথম থেকে একদম সিরিয়াস মোডে আমরা ক্লাস স্টার্ট করছি। ওকে, তো চলো। তবে ক্লাস শুরু করার আগে আরও একটা কথা বলে দিই, অলরেডি ক্লাস কিন্তু আজকে থেকে স্টার্ট হয়ে গেল। যারা অ্যাডমিশন নিতে চাইছো, আই রিপিট ওয়ান্স এগেন, অলরেডি আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের অনলাইন ক্লাসে,
তাদের জন্য স্পেশালি বলা 7063619127। আই রিপিট ওয়ান্স এগেন 7063619127। এই নম্বরে জলদি হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, তুমি কোন জেলা থেকে বলছো, আর সাবজেক্ট অবশ্যই মেনশন করবে, ক্লাসটা অবশ্যই মেনশন করবে, কারণ আমাদের এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে। তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, সামান্য মূল্যে তুমি কিন্তু আমাদের সম্পূর্ণ সুবিধা পেয়ে যাবে। সেখানে কি সেখানে শুধু কনসেপ্ট ধরে ধরে তোমরা ভিডিও ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে গুগল মিটে, তারপর কনসেপ্ট ধরে ধরে, টপিক ধরে ধরে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিকের একদম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পিডিএফও পাবে। কারণ যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন, তাই এমসিকিউ এর পিডিএফও পাবে। শুধু তাই নয়, যে টপিকগুলো আমাদের পুরনো সিলেবাসে ছিল, সেই টপিকগুলো থেকে যা যা প্রশ্ন আমাদের পুরনো সিলেবাসে এমসিকিউ এ এসছে বা শর্টে এসছে, সেইগুলোও কিন্তু আমি তোমাদেরকে কভার করিয়ে দেব। শুধু আমি নয়, আমাদের যতজন ফ্যাকাল্টি রয়েছেন ওনারাও কিন্তু তোমাদেরকে একইভাবেই সমাধান করাবেন, একইভাবেই ক্লাস নেবেন। শুধু তাই নয়, 24/7 তোমরা আমাদের সাপোর্টে থাকবে, 24/7 তোমরা সার্ভিস পাবে। এবং গ্রুপ তো প্রত্যেকের জন্য ওপেন করাই থাকছে, সমস্ত সিকিউরিটি মেনটেন করে গ্রুপগুলো ওপেন করা হয়েছে। সুতরাং দেরি না করে যারা প্রথম থেকে সিরিয়াসলি ক্লাস করতে চাইছো, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা সরাসরি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই 9046025267 এই নাম্বারে কল করবে। তবে একটাই রিকোয়েস্ট, বৃথা কেউ কল করবে না, বিরক্ত করার জন্য কেউ কল করবে না। কল করে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, এরকম দরকার নেই। কেন, অ্যাডমিশন নেওয়ার জন্য আমি বলেই দিয়েছি হোয়াটসঅ্যাপ করতে। ওখানে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে, সেখান থেকেই তুমি কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবে। যদি তোমাদের অভিভাবক বা অভিভাবিকা কোনো বিশেষ কিছু কথা বলতে চাই বা বিশেষ কোনো ইনফরমেশান জানতে চাই, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো শুরু করছি আমাদের সেমিস্টার 3 এর প্রথম। দেখো, সেমিস্টার 3 এর প্রথম ক্লাস, সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন তো প্রত্যেকেই জানো। 40 নম্বরের আমাদের এমসিকিউ পরীক্ষা, নতুন করে বলার কিছু নেই, কিন্তু কি পড়তে হবে ভালো করে শুনে নাও। আমাদের যে টোটাল দুটো গ্রুপ, গ্রুপ এ এবং গ্রুপ বি, ভালো করে দেখো, গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটো গ্রুপের উপর আমাদের পরীক্ষা হবে। গ্রুপ এর নাম কি? গ্রুপ এর নাম হচ্ছে আধুনিক ভারতীয় শিক্ষা, আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা বা আধুনিক ভারতীয় শিক্ষা, এটা হচ্ছে গ্রুপ এটার টাইটেল দিয়েছে। তো এই গ্রুপ এর মধ্যে আমাদের দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। যেমনটা তোমরা সেমিস্টার 1-এ পড়েছিলে, একদম একই রকমভাবে আমাদের গ্রুপ এতে দুটো ইউনিট রয়েছে, একটা ইউনিট 1 এবং একটা ইউনিট 2। এই দুটো ইউনিট মিলে গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ এ থেকে আমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু টোটাল 20টা। দেখতেই পাচ্ছ, টোটাল 20 নম্বর আমাদের প্রশ্ন হবে, 20টা এমসিকিউ হবে এই গ্রুপ এ থেকে, অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2। তাহলে ইউনিট 1-এ কী পড়তে হবে সেটাও বলছি, ইউনিট 2-তে কী পড়তে হবে সেটাও বলছি। একই রকমভাবে গ্রুপ বি, গ্রুপ বি এর টাইটেল কি? গ্রুপ বি এর নাম হচ্ছে আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যাসমূহ, আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যাসমূহ। এই যে গ্রুপের টাইটেল, এখান থেকেও সেম, ইউনিট 1 এবং ইউনিট 2, এই যে দুটো ইউনিট, ইউনিট 1 এবং ইউনিট 2, ইউনিট 1-এর নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা একটা ইউনিট, এবং আরেকটা ইউনিট রয়েছে ইউনিট 2, সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। তোমরা বোর্ডের যদি সিলেবাসটা লক্ষ্য করো, দেখবে বোর্ডের সিলেবাসে কিন্তু ইংরেজিতে লেখা আছে এডুকেশন ফর অল, আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন, তাই তো? আমি ইংরেজিটা বলছি না, তোমরা ইংরেজি সিলেবাসটা তো প্রত্যেকেই জানো, তোমাদের প্রত্যেকের কাছেই আছে। আমি জাস্ট বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি সুন্দর করে, কি পড়তে হবে বা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সবই বলে দিচ্ছি। তাহলে একই রকমভাবে গ্রুপ বি থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্কস হচ্ছে 20, অর্থাৎ আমাদের 20টা এমসিকিউ হবে, দেখতে পেলাম। তাহলে গ্রুপ এ থেকে 20, গ্রুপ বি থেকে 20, তাহলে টোটাল আমাদের ইউনিট কটা? 4টে ইউনিট। গ্রুপ এ থেকে 2টে ইউনিট, গ্রুপ বি থেকেও 2টে ইউনিট, তাহলে 2 টোটাল 4টে ইউনিট। তার মানে এক একটা ইউনিট থেকে আমাদের কত নম্বরের প্রশ্ন হবে? এক একটা ইউনিট থেকে আমাদের 10 মার্কসের প্রশ্ন হবে। দেখো, গ্রুপ এতে টোটাল 20 নম্বর, তার মানে ইউনিট 1 স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এখান থেকে থাকবে আমাদের 10 মার্কস, মনে থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে আমাদের 10 মার্কস। তো এই 10 মার্কস 10টা এমসিকিউ, এই 10টা এমসিকিউ কোন কোন টপিকের উপর বেস করা হবে সেটাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি। চলে আসছি ইউনিট 2, মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদানসমূহ, এখান থেকেও কিন্তু আমাদের থাকছে 10 মার্কস।
তাহলে টোটাল হচ্ছে 20 মার্কস। তার মানে গ্রুপ এ থেকে ইউনিট 1 10, ইউনিট 2 10, তাহলে দুটো ইউনিট মিলিয়ে হচ্ছে আমাদের টোটাল 20 নম্বর। মনে থাকবে এক একটা ইউনিট থেকে থাকছে আমাদের 10 নম্বর। একই রকমভাবে গ্রুপ বি আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যাসমূহ 20 নম্বর। তার মানে এক একটা ইউনিট থেকে আমাদের নিশ্চয়ই 10 করে থাকবে। তাহলে ইউনিট 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এখানে আমাদের কিন্তু টোটাল 10টা প্রশ্ন থাকবে। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে টোটাল হচ্ছে 10টা এমসিকিউ থাকবে। কোন কোন টপিক সেটা আমি বলছি। একই রকমভাবে ইউনিট 2 সকলের জন্য শিক্ষা, তো সকলের জন্য শিক্ষা এডুকেশন ফর অল, এখান থেকেও কিন্তু আমাদের থাকবে 10টা এমসিকিউ। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখান থেকে 10, এখান থেকে 10, তাহলে এই দুটো ইউনিট মিলে 10 10 এ 20। তাহলে গ্রুপ বি থেকে আমাদের 20 নম্বর থাকছে। মনে থাকলো? তাহলে 20 20 40, টোটাল হচ্ছে 40 মার্কসের এমসিকিউ। এইবারে চলে আসছে আমাদের কি কি পড়তে হবে এবং কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট, বা আমি তোমাদেরকে কিভাবে ক্লাসগুলো করাবো সেটাও আমি একসাথে বলে দিচ্ছি। মনে থাকবে? তাহলে দেখো, ইউনিট 1 স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। ভালো করে মনে করো, আমরা সেমিস্টার 2 এ কিন্তু স্বাধীনতার পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থাগুলো পড়ে নিলাম, তাই না? সেমিস্টার 2 এ উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, তাই তো, ম্যাকলে মিনিট, এগুলো সবই কিন্তু স্বাধীনতার আগে, স্বাধীনতার পূর্বের শিক্ষা ব্যবস্থা। এই যে ম্যাকলে মিনিটের শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে, উডের ডেসপ্যাচের শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে, তারপর স্যাডলার কমিশন, হান্টার কমিশন শিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করেছিল, এগুলো সবই কিন্তু সেমিস্টার 2 এ আমরা পড়ে চলে এসেছি। মানে ক্লাস 11 এর সেমিস্টার 2 যে পরীক্ষা অলরেডি হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে। তাহলে আমরা সেমিস্টার 3 তে কি পড়বো? সেমিস্টার 3 তে পড়বো স্বাধীনতার পরবর্তী শিক্ষা ব্যবস্থা, স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। তাহলে স্বাধীন কবে হয়েছিল? ভারতবর্ষ স্বাধীন কবে হয়েছিল? সবাই জানি 1947, 1947 সালে। তাহলে 1947 সালের পর যে যে কমিশন বা কমিটিগুলো গঠন হয়েছে, সেই কমিশন বা কমিটিগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, সবই কি পড়তে হবে? না, সবই পড়ার দরকার নাই। আমাদের প্রথমে যে টোটাল 3টে চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 এ, ইউনিট 1 ভারতের স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তো এই ইউনিটে 3টে চ্যাপ্টার রয়েছে। দেখো, 1টা 2টা 3টা আমি বুলেট করে করে দিয়েছি। এই 3টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। তো এই 3টা চ্যাপ্টারে কি কি রয়েছে ভালো করে শুনে নাও। চ্যাপ্টার নাম্বার 1 অর্থাৎ প্রথম যে সাব ইউনিট রয়েছে, সেখানে কিন্তু আমাদের রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। তাহলে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন থেকে আমরা প্রথমেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনটা আমরা পড়ব। খুব ভালো করে যদি এই ক্লাসগুলো করো, আমি এগুলোর প্রত্যেকটার ওয়ান শট দেব। আমি এই প্রত্যেকটার কমিশনের একটা করে ওয়ান শট দেব। আর এই ওয়ান শটের মধ্যে যেভাবে মনে আছে সেমিস্টার 1, যারা সেমিস্টার 1 এ আমার ক্লাস করেছিলে তারা মনে আছে এনসিইআরটি, ডায়েট, ইউজিসি কিভাবে ওয়ান শট একটা ছকের মধ্যে আমি করিয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমরা এই যে স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, মোদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরে আরেকটা আছে আমাদের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। এই যে 3টা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মোদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন, এই 3টা কমিশনের কিন্তু আমি একটা ওয়ান শট দেব। ওয়ান শটের মধ্যে কিন্তু সমস্ত কিছু উল্লেখ থাকবে। কমিশনের অপর নাম কি, কমিশনের সভাপতি কে, কমিশনের সম্পাদক কে, কমিশন কবে গঠিত হয়েছিল, কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কমিশনটি কত পৃষ্ঠার দলিল পাস করেছিল, কমিশনে কোন কোন সদস্য ছিল, ভারতীয় সদস্য কতজন ছিল, বিদেশি সদস্য কতজন ছিল, তাদের নামগুলো সব এক জায়গায় একটা ছকের মধ্যে আমি তোমাদেরকে করিয়ে দেবো, যেটা কোনো বইয়ে কিন্তু থাকবে না। 200% শিওর, যেটা কোনো বইয়ে তুমি পাবে না, সেটা একমাত্র আমার কাছেই পাবে। আমি খুব সুন্দর করে তোমাদেরকে সেগুলো করাবো। তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা 3টে টপিক কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণন কমিশন, তারপরে পড়বো হচ্ছে মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন, এর সাথে আরেকটা পড়বো হচ্ছে কোঠারি কমিশন বা ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে? তাহলে এই যে 3টে পার্ট আমরা পড়ে নিলাম, তাহলে এই 3টে পার্ট পড়ে নিলেই আমাদের কিন্তু প্রথম যে টপিক এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রথম টপিকটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো, এই 3টে টপিক মানে আমাদের 3টে ক্লাস। রাধাকৃষ্ণন কমিশনের একটা ক্লাস, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আর একটা ক্লাস, রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস, মুদালিয়ার বা মাধ্যমিকের একটা ক্লাস, কোঠারি কমিশনের একটা ক্লাস। 3টে ক্লাস করালেই
তোমাদের কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে যা যা সম্ভাব্য এমসিকিউ হওয়ার কথা টোটাল নোটস পিডিএফ আকারে দেবো, টোটালটাই পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো। মাথায় ঢুকলো কি বললাম? যারা অ্যাডমিশন নিয়েছো প্রত্যেকেই পেয়ে যাবে। তারপরে চলে আসছে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। ভালো করে জায়গাটা নোটিস করো। এই যে এখানে 3টে টপিক বললাম, এটা অলরেডি পুরনো সিলেবাসেও ছিল। এখানে যে আমরা পড়ছি জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020, এইটা আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 যেটা আমাদের সদ্য লঞ্চ করে আমাদের সেটার উপর বেস করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বর্তমানে পরিচালিত হচ্ছে। তাহলে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 এইটা আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে, তার মানে বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন 200% শিওর হবে, এখান থেকে প্রশ্ন 200% শিওর হবে। মাথায় ঢুকছে তো কি বলতে চাইছি? তাহলে একই রকমভাবে জাতীয় শিক্ষানীতি 1986টা আমরা পড়বো, প্লাস জাতীয় শিক্ষানীতি 2020টাও আমরা পড়বো। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি আর 2020 কি পড়বো? জাতীয় শিক্ষানীতিতে 1986 যেটা 1986 এনপিই 1986, এখানে যে টোটাল দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12টা অধ্যায় ছিল, এক একটা অধ্যায়ে এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোনো অধ্যায়ে তো শিক্ষক নিয়ে আলোচনা হয়েছে, কোনো অধ্যায়ে তো পাঠ্যক্রম নিয়ে আলোচনা হয়েছে, কোনো অধ্যায়ে তো ডিসিপ্লিন নিয়ে আলোচনা হয়েছে। এই প্রত্যেকটা পার্টকে আমরা সুন্দর 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 করে পড়ে নেব। মাথায় ঢুকলো? একই রকমভাবে জাতীয় শিক্ষানীতি 2020, তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 কি পড়বো? মাত্র 3টা বিষয়। একটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্যটা পড়তে হবে, জাতীয় শিক্ষানীতি 2020 মূল বিচার্য বিষয়গুলো পড়তে হবে, এবং আর একটা বৈশিষ্ট্য। ব্যাস এই 3টে ছোট ছোট বিষয় পড়লেই আমাদের কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলাম কি বললাম? জাতীয় শিক্ষানীতি 1986তে যেমন আমরা সুপারিশগুলো ভালো করে পড়ব, 1986 সুপারিশগুলো কী ছিল, এই সুপারিশের মতো অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, অনেক কিছু অ্যাড আছে, তা সেগুলো আমরা যেমন পড়ব, ঠিক একই রকমভাবে যে দ্বাদশটা অধ্যায় অর্থাৎ 12টা অধ্যায় বললাম, 12টা অধ্যায়ের মধ্যে যা যা রয়েছে সব সংক্ষেপে সংক্ষেপে কনসেপ্ট আকারে নেব, এবং তারই সাথে কিন্তু আমরা 2020 জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য, মূল বিচার্য বিষয় এবং বৈশিষ্ট্য, ব্যাস এইটুকুটা পড়লেই আমাদের কিন্তু এইটা কমপ্লিট হয়ে যাবে, এই টপিকটাও কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসছে আমাদের তৃতীয় অধ্যায়, অনুন্নত শ্রেণী শিক্ষাগত সমস্যা। অনুন্নত শ্রেণী বলতে আমরা কাদেরকে বুঝি? অনুন্নত শ্রেণী বলতে আমরা মহিলাদের বুঝি, অনুন্নত শ্রেণী বলতে আমরা এসসি শিডিউল কাস্ট এদেরকে বুঝি অর্থাৎ তপশিলি জাতি বলি। অনুন্নত শ্রেণী বলতে আমরা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবদের অর্থাৎ ট্রাইবাল যারা অর্থাৎ উপজাতি, তাই তো, উপজাতিদেরকে বুঝি, তপশিলি উপজাতি। আচ্ছা, অনুন্নত শ্রেণী বলতে আমরা আর কাদের বুঝি? ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই ওবিসিরাও কিন্তু অনুন্নত শ্রেণীর পর্যায়ে পড়ছে, অনুন্নত শ্রেণীর মধ্যে পড়ছে, পিছিয়ে পড়া শ্রেণী বলে থাকি। সিলেবাসে কিন্তু আরও একটা নতুন অ্যাড হয়েছে, সেটা আমি বলছি। আমরা আর কাদেরকে অনুন্নত শ্রেণী বলি? মাইনরিটি অর্থাৎ মুসলিম শ্রেণীর শিক্ষার্থী যারা, মুসলিম সম্প্রদায় যারা, তাদেরকেও কিন্তু আমরা অনুন্নত শ্রেণী বলে থাকি। তার মানে কি বললাম? মহিলা, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, বিশেষ ধর্মী শিশু অর্থাৎ স্পেশাল চাইল্ড যারা, এরাও তো অনুন্নত শ্রেণীর মধ্যে পড়ছে। শুধু তাই নয়, সিলেবাসে কিন্তু আর একটা নিউ অ্যাড হয়ে গেছে, আর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী, যেটা জেনারেল কাস্টের জন্য 10% রিজার্ভ করা হয়েছে। মনে থাকবে কি বললাম? আমি যখন ক্লাসে বোঝাবো এগুলো সব আলোচনা করা হবে। ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ জেনারেল কাস্ট যারা, মানে তুমি আমি তোমার আমার মতো যারা জেনারেল শ্রেণীর লোকজন রয়েছি বা জেনারেল শ্রেণীর ব্যক্তি রয়েছি, তাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার 10% রিজার্ভ করে রেখেছে। 10%, এই 10% যারা ইডব্লিউএস এর মধ্যে পড়বে। তো ইডব্লিউএস এর ক্রাইটেরিয়াগুলো পড়তে হবে আমাদেরকে একটু ছোট্ট করে, তো আমি এটা তোমাদেরকে করাবো। এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস, মাইনরিটি, মহিলা বা নারী, এরা এই যে শিক্ষাগত দিক থেকে এদের কি কি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, শিক্ষাগত দিক থেকে এরা কোন কোন সমস্যায় ভুগছে, সেগুলো একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে। অর্থাৎ সমস্যাগুলো পড়লেই কিন্তু আমাদের এখান থেকে এমসিকিউ যাই দিক না কেন সহজেই আমরা পেরে যাবো। মাথায় ঢুকলো কি বললাম? তোমাকে দিতেই পারো নিম্নলিখিত কোনটি ইডব্লিউএস শ্রেণীর সমস্যা বা শিক্ষাগত সমস্যা, নিম্নলিখিত কোনটি ইকোনমিক্যালি উইকার সেকশন শ্রেণীর সমস্যা।
বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর সমস্যা, বা নেগেটিভ করে দিতে পারে নিম্নলিখিত কোনটি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষাগত সমস্যা নয়, এইভাবে দিতে পারে। তাহলে সুতরাং আমরা এমসিকিউ যখন প্র্যাকটিস করব তখন তো করবই, কিন্তু কনসেপ্টের সময় কিন্তু আমি এমসিকিউ কিভাবে আসতে পারে সেই এমসিকিউগুলোও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। মাথায় ঢুকলো? পিডিএফ তো অবশ্যই দেবো। তাহলে এই হচ্ছে আমাদের টোটালটা ইউনিট 1। তাহলে এই যে টপিকগুলো আমি বললাম তোমাদের, এই টপিকগুলো থেকে আমাদের টোটাল 10টা এমসিকিউ থাকবে। টোটাল 10টা এমসিকিউ থাকবে ইউনিট 1 থেকে, টোটাল 10টা এমসিকিউ থাকবে। ক্লিয়ার হলো? এরপর চলে আসছি আমরা ইউনিট 2। ইউনিট 2টা ভেরি ইজি, যেটা অলরেডি ক্লাস 11-এর সেমিস্টার 2-এও পড়েছো। ওদিকে হাফ ছিল, এদিকে কিছুটা হাফ দিয়ে দিয়েছে। তো কি কি সেটা দেখো, মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদান। ইউনিট 2 এর নাম কি? মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদান। আচ্ছা, মহান শিক্ষাবিদগণ তো প্রচুর আছে, কতগুলো পড়বো? আরে বাবা, সিলেবাসে বোর্ড উল্লেখ করে দিয়েছে মাত্র 5 জনের পড়তে হবে, মাত্র 5 জনের পড়তে হবে। কে কে? অলরেডি লিখে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুশো, জন ডিউই। আমি সংক্ষেপে লিখেছি জায়গা শর্টের জন্য, ছোট বোর্ড, গরিব মানুষ, জায়গা শর্ট, তাই না? তোমরা একটু ভালোবাসলে পরবর্তীতে বড় বোর্ড নিব, ঠিক আছে? তো দেখো কি বললাম, তাহলে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদানসমূহ, এখান থেকে মাত্র 5টা শিক্ষাবিদের কথা আমাদেরকে পড়তে হবে, 5 জন শিক্ষাবিদের কথা পড়তে হবে। 1 হচ্ছে রবীন্দ্রনাথ, 2 হচ্ছে বিবেকানন্দ, 3 হচ্ছে গান্ধীজি, 4 হচ্ছে রুশো, 5 হচ্ছে জন ডিউই। এবার প্রশ্ন, স্যার এই যে 5 জন শিক্ষাবিদ, এই 5টা শিক্ষাবিদ থেকে তো এমসিকিউ হবে, তো এমসিকিউ কোন কোন টপিকের উপর বেস করা হবে? ভালো করে ইংরেজি সিলেবাসটা লক্ষ্য করো, ভালো করে ইংরেজিটা লক্ষ্য করো। বোর্ড সেটা উল্লেখ করে দিচ্ছে। কি কি বলেছে? এমস। এমস মানে কি? শিক্ষার লক্ষ্য, তাই তো? তার মানে শিক্ষার লক্ষ্য, রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য পড়তে হবে, বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য পড়তে হবে, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য পড়তে হবে, রুশোর মতে শিক্ষার লক্ষ্য পড়তে হবে, এবং জন ডিউইর মতে শিক্ষার লক্ষ্য পড়তে হবে। শুধু তাই নয়, তারপর আছে মেথডস, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি। এই 5 জনের শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল, এই 5 জনের মতে শিক্ষাদান পদ্ধতি কি হওয়া উচিত, এইটা পড়তে হবে, মেথডস। তারপরে পড়তে হবে কারিকুলাম, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, গান্ধীজি, রুশো, জন ডিউই এনারা পাঠ্যক্রম সম্পর্কে কি মতামত পোষণ করেছেন, অর্থাৎ পাঠ্যক্রম সম্পর্কে কি মতামত দিয়েছেন। তো পাঠ্যক্রম পড়তে হবে। তাহলে কি কি বললাম? শিক্ষার লক্ষ্য, শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, ও আরেকটা দিয়েছে ডিসিপ্লিন, শৃঙ্খলা পড়তে হবে। ভালো করে কিন্তু মাথায় রাখো, কারণ যে টেক্সট বইগুলো মার্কেটে বেরাচ্ছে বা বেরিয়েছে, সেই টেক্সট বইগুলোতে কিন্তু একাধিক বিষয় দেওয়া আছে। যেহেতু টেক্সট বই, প্রচুর দেওয়া আছে ইনফরমেশান, কিন্তু আমাদের কোন ইনফরমেশানগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা বোর্ড উল্লেখ করে দিয়েছে। কারণ বাড়তি ইনফরমেশান তোমরা নলেজের জন্য অবশ্যই পড়তে পারো, কিন্তু পরীক্ষার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বোর্ড যেটুকুটা বলে দিচ্ছে ওইটুকুটা পড়ো। এর বাইরে কিন্তু বাড়তি পড়ার কোনো দরকার নেই, কারণ বাড়তি পড়তেও তো সময় লাগে, তাই না? তুমি অফ টাইমে বাড়তিগুলো পড়তে পারো। তাহলে কি কি বললাম? আর একটা বললাম শৃঙ্খলা, ডিসিপ্লিন। তার মানে এই প্রত্যেকের মতে শৃঙ্খলা কি হওয়া উচিত, তাই তো? কেউ আত্মশৃঙ্খলার উপর গুরুত্ব দিয়েছেন, মানে সশৃঙ্খলার উপর গুরুত্ব দিয়েছেন বিভিন্নভাবে। আমি যখন পড়াবো প্রত্যেকটা ধরে ধরে পড়াবো, রবীন্দ্রনাথ পড়াবো, বিবেকানন্দ পড়াবো, গান্ধীজি, রুশো, জন ডিউই, প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে, প্রত্যেকটা শিক্ষাবিদকে যখন ধরে ধরে পড়াবো আমি, তখন তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকের মতে এই যে 4টে কথা বললাম, এবং এর সাথে আরেকটা আছে এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষাগত গুরুত্ব। এই শিক্ষাগত গুরুত্ব নিয়ে টোটাল যে 5টা টপিক, এই 5টা টপিক আমাদের পড়তে হবে। তাহলে 5টা টপিক কি কি বললাম? 5টা টপিক ভালো করে শুনে নাও। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি, রুশো, জন ডিউই, এই 5 জনের 5টে টপিক পড়তে হবে। 1 শিক্ষার লক্ষ্য, ভালো করে শোনো। 2 শিক্ষাদান পদ্ধতি, 3 পাঠ্যক্রম, 4 শৃঙ্খলা, এবং 5 কি? শিক্ষাগত গুরুত্ব। শিক্ষাই শিক্ষাগত গুরুত্ব। মাথায় ঢুকলো? মানে এদের অবদানগুলো আর কি, শিক্ষাক্ষেত্রে এরা কী কী অবদান রেখে গেছেন, জাস্ট এইটুকুটা, তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট। এবং তোমরা এখান থেকে যেটা এক্সট্রা একটু আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ধর গ্রন্থগুলো। তো পাঠ্যক্রম পড়তে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো গ্রন্থও পেয়ে যাব, বা তার বায়োগ্রাফিটা যখন একটু পড়তে যাব, মানে যেটাকে আমরা ইন্ট্রোডাকশন বলি, ভূমিকা বলি, সেখানেও কিন্তু আমরা অনেকগুলো প্রত্যেকের লেখা বিভিন্ন বই আমরা পেয়ে যাব। তো বইগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে কোনটা কার লেখা বই, কারণ বইগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন হবেই হবে, 200% শিওর হবে। মাথায় ঢুকলো? কি বললাম? তাহলে এইটা গ্রুপ থেকে আমাদের টোটাল থাকছে হচ্ছে 10 নম্বর। তাহলে এদিকে 10, এদিকে 10, টোটাল হচ্ছে 20 নম্বর। মাথায় ঢুকলো? কি বললাম?
এই 20 নম্বর কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে বুঝতে পেরেছো? ইয়েস অর নো, রিপ্লাই মি, ইয়েস অর নো, বুঝতে পেরেছো? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে তো? এইবারে চলে আসছি আমাদের গ্রুপ বি। ভালো করে দেখো, গ্রুপ বি, আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যাসমূহ। আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যাসমূহ, যে গ্রুপ থেকে টোটাল 20 নম্বর থাকবে, অর্থাৎ ইউনিট সংখ্যা দুটো। ইউনিট সংখ্যা দুটো। তোলো তোলো, একটা ভিক্টরি করলাম, একটা সেলফি নিলাম, তাই তো? তাহলে দেখো, তাহলে কি বললাম, এই যে 20 নম্বর, তাহলে ইউনিট 1 থেকে থাকবে 10, ইউনিট 2 থেকে থাকবে 10। তাহলে ইউনিট 1 ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে থাকছে হচ্ছে 10 নম্বর। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে আমরা কি কি পড়ব? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে আমরা ভেরি ইজি প্রথমেই পড়ব হচ্ছে বিভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। ভিন্নভাবে সক্ষম, তাহলে ভিন্নভাবে সক্ষম শিশু কারা? আমরা প্রত্যেকেই জানি শ্রবণ প্রতিবন্ধীরা আছে, তাই তো? বা মানে অ্যাকচুয়ালি কি ভিন্নভাবে সক্ষম মানে আগে আমাদেরকে টাইপসটা একটু ভালো করে জেনে নিতে হবে। যেমন ধরো প্রতিবন্ধীদের যদি টাইপসগুলো আমরা ভাগ করি, একটা হচ্ছে প্রতিবন্ধকতা বিষয়টা কি, অক্ষমতা বিষয়টা কি, আর একটা হচ্ছে বিকলাঙ্গ। এই যে প্রতিবন্ধী, অক্ষম আর বিকলাঙ্গ, এই তিনটে টার্ম, এই তিনটে টার্মের অর্থ কি? প্রতিবন্ধীকেই কি বিকলাঙ্গ বলে, বা বিকলাঙ্গকেই কি অক্ষম বলে, এরকম কি কিছু আছে? নিশ্চয়ই না। তার মানে আমাদেরকে ভালো করে একটু জানতে হবে যে প্রতিবন্ধী বিষয়টা কি, অক্ষম বিষয়টা কি, আর বিকলাঙ্গ বিষয়টা কি। এইটা জেনে নিলেই তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে আমাদের যে শিশুরা, যে শিশুদের কথাগুলো আমরা পড়ব, অর্থাৎ ভিন্নভাবে সক্ষম যে শিশুরা, এই শিশুদের মধ্যে কারা পড়ছে? দৃষ্টি প্রতিবন্ধী পড়ছে। এই শিশুদের মধ্যে কারা পড়ছে? শ্রবণ প্রতিবন্ধী পড়ছে। মানে মুক ও বধির বলছি, মানে এক বোবা এবং কালা, যারা কানে শুনতে পায় না তাদেরকে বধির বলে, এবং যারা কথা বলতে পারে না তাদেরকে বোবা বলে। তাহলে এটা রয়েছে, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী রয়েছে। তো ভিন্ন ভিন্নভাবে এগুলো রয়েছে। তো আমরা এগুলো জাস্ট শ্রেণীবিভাগটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। তো শ্রেণীবিভাগের মধ্যে তোমরা অনেকগুলো পাবে। আমাদের সিলেবাসে যেমন দু একটা পার্ট নতুন অ্যাড হয়েছে শ্রেণীবিভাগের মধ্যে, যে পার্টগুলো আমাদের পুরনো সিলেবাসে ডাইরেক্ট ছিল না, কিন্তু আমাদের নিউ সিলেবাসে কিন্তু সেটাকে ডাইরেক্ট বোর্ড উল্লেখ করে দিয়েছে যে এই পার্টগুলো কিন্তু পড়তে হবে। যেমন আমি একবার জাস্ট এখান থেকে ইংলিশটা দেখে বলে দিচ্ছি। যেমন আছে তোমাদের শারীরিক প্রতিবন্ধী আছে, মানসিক প্রতিবন্ধী আছে, শিখনে অক্ষম প্রতিবন্ধী আছে। শিখনে অক্ষম মানে কি? এই যে বিভিন্ন উল্টা লেখে, 2কে মানে 6কে 9 লেখে, তাই তো? বিকে ডি লেখে। আমরা বিভিন্ন এগুলো রোগের নাম পড়বো, যোগে ভুল করে, বিয়োগে ভুল করে, মানে গাণিতিক সমস্যা সমাধানে ভুল করে, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এই পার্টগুলো আমরা পড়বো, যেগুলো চাকরির পরীক্ষাতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলো থাকে। আমি যখন পড়াবো তখন কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কোন টপিকটা কোন চাকরির পরীক্ষায় থাকে। এখন থেকেই কিন্তু আমাদের চাকরির প্রিপারেশনটা নিতে হবে, বুঝতে পারলে? তারপর অটিজম আছে, অটিজমের পর সেরিব্রাল পালসি, তারপর বুদ্ধিদীপ্ত শিশুদের কথা আছে, তারপর সামাজিক প্রতিবন্ধী আছে। বিভিন্ন রকমের প্রতিবন্ধী যে টাইপসগুলো আছে, এই টাইপসগুলো একটু জাস্ট ছোটো ছোটো করে কনসেপ্ট নিয়ে নিতে হবে, কোনটাকে কোন প্রতিবন্ধী বলে। ঠিক আছে? এই যে শিক্ষণে অক্ষম প্রতিবন্ধী কাদেরকে বলে, এদের ভাগগুলোকে একটু জেনে নিতে হবে। তারপর ধরুন আমি বললাম মানসিক প্রতিবন্ধী কাদেরকে বলে, শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, তাদের ভাগগুলো একটু জেনে নিতে হবে। এই একটা পার্ট আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, যেটাকে নাম দিচ্ছি ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা। এইবার চলে আসছি পরের চ্যাপ্টার, এই ইউনিট 1 গ্রুপ বি এর ইউনিট 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরের চ্যাপ্টার, অর্থাৎ সাব ইউনিট বি, যেটা প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি, অর্থাৎ প্রতিবন্ধী শিশু কাদের কথা বললাম এইমাত্র? প্রতিবন্ধী শিশু মানে এক দৃষ্টি প্রতিবন্ধী, মানে চোখে যারা দেখতে পায় না। 2 বললাম শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে শুনতে পায় না। তারপরে বললাম অটিজম, মানে আত্মমগ্ন, যারা নিজেরাই নিজেদের মধ্যে মগ্ন থাকে, অটিজম বলি আমরা। শুধু তাই নয়, শিখনে অক্ষম, আর হচ্ছে বুদ্ধিবৃত্তিক। এই 5টা টপিক আমাদেরকে পড়তে দিয়েছে, বুদ্ধিবৃত্তিক, শিখনে অক্ষম, অটিজম, আর শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। এই 5টা টপিক আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, এবং এদের শিক্ষাগত কর্মসূচিগুলো, এদের জন্য কি কি ব্যবস্থা করা যেতে পারে, এদের এই সমস্যাগুলোকে দূর করে শিক্ষাক্ষেত্রে তাদেরকে কিভাবে আর সাহায্য করা যেতে পারে, কি করে তাদেরকে শিক্ষায় 100% ফিরিয়ে আনা যেতে পারে, কোনোভাবে যাতে কোনো প্রতিবন্ধী শিশু শিক্ষার আওতায় বাইরে না যায়, প্রত্যেকটা প্রতিবন্ধী শিশুরা, ছেলেমেয়েরা যাতে শিক্ষার আওতায় আসতে পারে, কি কি কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, সেখানে সরকারি, বেসরকারি বা বিভিন্ন যে এনজিওসগুলো রয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা কি কি কর্মসূচি গ্রহণ করতে পারে, সমস্ত কিছু আমরা এখানে ছোট ছোট করে একটু পড়ে নেব। ঠিক আছে?
আছে। তারপরে কিন্তু আমাদের আরেকটা টপিক রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সমাজ গঠন। এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি, যেটার উপর বেস করে আমাদের এই টপিকটার নামই দিচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, চ্যাপ্টারটার নামই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটাকে আমরা বলি ইনক্লুসিভ এডুকেশন, এইটা কিন্তু আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। এইটা আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। এগুলো ছিল, এখান থেকে দু একটা ভাগ নিউ অ্যাড হয়েছে, যখন এই পড়াবো তখন বুঝতে পারবে। কিন্তু এই টোটাল টপিকটাই, টোটাল পার্টটাই আমাদের নতুন সিলেবাসে যুক্ত হয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি, অর্থাৎ আমি যদি ছোট্ট করে তোমাদেরকে এখনই বলে দিই একটু, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে মনে রাখবে, যখন একটাই শ্রেণীকক্ষে সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী বা অক্ষম শিশুদের একসাথে পাঠদান করা হবে বা তাদের শিক্ষা গ্রহণে সাহায্য করা হবে, তখনই সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আরও ডিটেলসে জানতে গেলে জলদি সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ ক্লাস কিন্তু তোমাদের এখন র্যান্ডামলি রেগুলার বেসিসে আসতে চলেছে। ক্লাস কিন্তু তোমাদের জন্য রেগুলার বেসিসে আসতে চলেছে। ঝটপট সাবস্ক্রাইব করো, ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর আজকের ভিডিও ক্লাসটি কিন্তু প্রত্যেকে অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের মাঝে, কারণ যেভাবে সিলেবাসটাকে আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, পড়ার সময় তোমাদের খুব সুবিধা হবে। যখন তোমরা বইটা কিনে পড়বে, টেক্সট বইটা পড়বে, বা আমি যখন ক্লাসে করাবো, তখন তোমরা বুঝতে পারবে যে আমার এখন কোন পর্যায়ে রয়েছি, আমার সিলেবাসটা শেষ করতে কতদিন লাগবে, বা এই ডেটে আমি কোন বিষয়বস্তুর মধ্যে অবস্থান করছি, আর কতদিন লাগতে পারে। ওই জন্য তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বলছি, প্রত্যেকটা টপিক ধরে ধরে বলছি, ঠিক আছে? তাহলে এই টপিকটা কিন্তু আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। আর একই রকমভাবে এই রুশো সিলেবাসে নিউ অ্যাড হয়েছিল, জন ডিউইও আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে, মনে থাকবে। আর এখান থেকে তো বললাম ইডব্লিউএসটা নিউ অ্যাড হয়েছে, ইডব্লিউএস। ওকে, তো যেগুলো নিউ অ্যাড হচ্ছে ওগুলো কিন্তু সিলেবাসে আমি, মানে এইখানে যে সিলেবাসটা আমি বোর্ড অফ করেছি ছোট করে সংক্ষেপে, তার মধ্যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, তাহলে এই তিনটে টপিক, তিনটে পার্ট বা তিনটে চ্যাপ্টার বলতে পারো, তাই তো? এর মধ্যে ইউনিট ওয়ানের নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এর মধ্যে এই যে টপিকটা বা চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা। এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে, মানে এখান থেকে শ্রেণী বিভাগগুলো খুব ভালো করে জানতে হবে। আর প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি, এখান থেকে 5টা মাত্র টপিক দিয়েছে, বলেই দিলাম একটু আগে। প্লাস অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই টপিকটা ইনক্লুসিভ এডুকেশন, এখান থেকে কিন্তু 200% শিওর প্রশ্ন হবে, 200% শিওর প্রশ্ন হবে। আরে প্রশ্ন হবে কি, এমসিকিউ তো, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করবে। কোনো টপিক থেকে 2টা করবে, কোনো টপিক থেকে 4টে করবে, পার্থক্য এটাই, তাই না? কোনোটা থেকে 2টো, কোনোটা থেকে 4টে, কোনো টপিক বাদ দিয়ে দেবে, এমনটা কিন্তু এমসিকিউ এ হবে না। এই ভুল কিন্তু কেউ করবে না। সেমিস্টার 2 এর মতো, সেমিস্টার 2 এ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল, স্যার এটা বাদ দিলে হবে, এটা পড়লে হবে, স্যার এই টপিকটা যদি না পড়ি এই টপিকটা পড়লে হবে, অর্থ থাকবে, নানা রকম প্রশ্ন তোমরা করেছো, কিন্তু ভুলে যাচ্ছ সেমিস্টার 3 কিন্তু টোটালটাই এমসিকিউ, সেমিস্টার 3 টোটালটাই এমসিকিউ। সুতরাং একটা টপিকও বাদ দেওয়া যাবে না। শুধু আমাদেরকে একটু বুঝে নিতে হবে কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে ওই টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার চান্স আছে, এই জায়গাগুলো তো আমি এখনই বলে দিচ্ছি। প্লাস যখন ক্লাস করাবো তখনও ক্লাসেও আমি একবার টপিকটা নিয়ে যখন ক্লাস, ভিডিও ক্লাস দেবো বা লাইভ ক্লাস দেবো, তখনও কিন্তু আমি বলে দেবো। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এইটা হয়ে গেল। তাহলে এই টোটাল পার্ট থেকে আমাদের থাকছে মাত্র 10 নম্বর, এবং পড়ে থাকলো আরও 10। তাহলে আরও 10 কোত্থেকে থাকবে? এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষা। এই যে সকলের জন্য শিক্ষা, এখান থেকে কিন্তু আমাদের থাকছে টোটাল 10 নম্বর। তাহলে এইখান থেকে আমাদের যে 10 নম্বর থাকছে, তার মানে কি কি? এখানেও সেম 3টে পার্ট, 3টে চ্যাপ্টার পড়তে হবে। তাহলে প্রথমেই চলে আসছি শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। অলরেডি এটা কিন্তু আমাদের পুরনো সিলেবাসও ছিল। তাহলে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি মানে কি? প্রথমেই আমাদেরকে যেটা ভালো করে জানতে হবে, ইউনেস্কোর পার্টটা, যেখানে ডেলার্স কমিশনটা ভালো করে পড়তে হবে। ডেলার্স কমিশনের যে শিক্ষার স্তম্ভ, 4টে শিক্ষার স্তম্ভ, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার এবং লার্নিং টু বি। ও স্যার একটু বাংলায় বলুন না, তাই না? বাংলায় বলে দিই। তাহলে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস করার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। লার্নিং টু নো মানে জানার জন্য শিক্ষা, লার্নিং টু ডু মানে কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার মানে একত্রে বসবাসের শিক্ষা বা একত্রে বাঁচার শিক্ষা, আর লাস্ট লার্নিং টু বি, বি আর ই, বি ডবল ই না কিন্তু, বি ডবল ই হলে তো মৌমাছি, ওটা নয়, বি আর ই, বি আর ই, লার্নিং টু বি মানে হচ্ছে
মানুষ হওয়ার শিক্ষা। এই চারটে যে শিক্ষা স্তম্ভ, অর্থাৎ ডেলার্স কমিশন প্রবর্তিত, জ্যাক ডেলার প্রবর্তিত শিক্ষার যে চারটি স্তম্ভ, এই চারটে স্তম্ভকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। মানে চারটে স্তম্ভ বলতে কি বোঝে, এই চারটি স্তম্ভের বৈশিষ্ট্য বা বিদ্যালয়ের ভূমিকাগুলোকে একটু ছোট করে। শুধু তাই নয়, এই স্তম্ভগুলোর প্রবক্তাকে, কত সালে এই ডেলার্স কমিশনের মতে যে শিক্ষার চারটি স্তম্ভের কথা বললাম, এটি কত সালে পেশ করা হয়েছিল। শুধু তাই নয়, তারপর এর ইন্টার রিলেটেড যতগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন হয় সবগুলোই কিন্তু আমাদেরকে করতে হবে। ইউনেস্কোর সভাপতি কে ছিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ছোট ছোট জায়গাগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে এটা একটা পড়ে নেব, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। প্লাস আমরা তারপরের টপিকে চলে আসবো, সকলের জন্য শিক্ষা। দেখো এটার উপর বেস করেই কিন্তু এই ইউনিটটার নাম দিয়েছে, সকলের জন্য শিক্ষা। তাহলে সকলের জন্য শিক্ষাতে আমরা কি কি পড়বো? প্রথমেই আমরা পড়বো সর্বজনীন শিক্ষা, সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এই পার্টটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বুঝি, সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তাটা কি, ভারতবর্ষে কেন সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রয়োজন, বা সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাধাগুলো কি কি রয়েছে, অবস্ট্যাকলসগুলো কি কি রয়েছে, এগুলো একটু পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? বা প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমাদের পুরনো সিলেবাসে 4 মার্কসের জন্য আসতো, কিন্তু নিউ সিলেবাসে এগুলো সব এমসিকিউ করে দিয়েছে, সব এমসিকিউ আসবে এগুলো। মানে ইজি হয়ে গেল পার্টগুলো, তাই না? বড় প্রশ্ন করতে হতো, এখন আর বড় প্রশ্ন লিখতে হচ্ছেই না, এখন যা পড়বে সব এমসিকিউ, ভেরি ইজি করে দিয়েছে। শুধু তাই নয়, এখান থেকে আমরা সর্বশিক্ষা অভিযানটা আমরা একটু পড়ব। সর্বশিক্ষা অভিযান মানে কি, SSA, সর্বশিক্ষা অভিযান কবে গঠিত হয়, সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সর্বশিক্ষা অভিযানকে কার্যকরী করার জন্য গৃহীত পদক্ষেপগুলো, সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য, এই জায়গাগুলো একটু ভালো করে পড়ে নিলে তোমাকে হয়তো প্রশ্ন দিল নিম্নলিখিত কোনটি সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য নয়। তাহলে তুমি যে উদ্দেশ্যগুলো না পড়ো বা বৈশিষ্ট্যগুলো না পড়ো, তো তুমি চিহ্নিত করতে পারবে কোনটা বৈশিষ্ট্য বা কোনটা উদ্দেশ্য নয়? মাথায় ঢুকলো? কি বললাম, সবগুলোই হয়তো বৈশিষ্ট্য, একটা দিয়ে দিয়েছে উদ্দেশ্য নয়, ওটা হয়তো সর্বশিক্ষা অভিযানে বলাই হয়নি। তো তুমি যদি ভালো করে সর্বশিক্ষা অভিযানটাকে না পড়ো, টেক্সটটাকে ভালো করে খুঁটিয়ে না পড়ো, তুমি কি পারবে? তখন কিন্তু আমরা পারবো না, তাই না? তার জন্যই কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি, প্রথম থেকে সিরিয়াস হও, যা যা ক্লাসে করাবো অ্যাডমিশন নিয়ে নাও, লেট করবে না, যা যা করাবো নিশ্চিন্তে থাকো, 200% শিওর সম্পূর্ণ 40-এ 40টা প্রশ্নই কমন পাবে, 40-এ 40টা প্রশ্নই কমন পাবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এই পার্টগুলো আমাদেরকে পড়তে হবে, সর্বশিক্ষা অভিযান আর এদিকে সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এইটুকুটা পড়লেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এরপরে চলে আসছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট। আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, এইটা কিন্তু আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে। আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, রোল অফ পজিটিভ ফিলোসফি ইন এডুকেশন, ইংলিশ ভার্সনটাতে কিন্তু লেখাই আছে রোল অফ পজিটিভ ফিলোসফি ইন এডুকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা সিলেবাসে অ্যাড করার পেছনে অনেক কারণ আছে। যেভাবে সুইসাইড বেড়ে গেছে, যেভাবে মানুষের অকাজ কুকাজ বেড়ে গেছে, এর পেছনে এই কারণগুলোকে, মানুষের এই মনোভাবগুলোকে দূর করতে চাইলে এই পজিটিভ ফিলোসফিটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে। এই পজিটিভ ফিলোসফির কথা সর্বপ্রথম উল্লেখ করেছিলেন কে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আসতে পারে। বা পজিটিভ ফিলোসফির প্রবক্তাকে, পজিটিভ ফিলোসফি কথাটি কে, কবে, কোন গ্রন্থে প্রথম উল্লেখ করেছিলেন, এই ছোট ছোট জায়গাগুলো যদি আমরা একটু পড়ি, বা পজিটিভ ফিলোসফির ধারণা কে প্রথম দিয়েছিলেন, এই টাইপের প্রশ্নগুলো। তো এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, যেভাবে আমি তোমাদেরকে বলে দেবো, এখান থেকে জাস্ট আমাদেরকে পজিটিভ ফিলোসফির অরিজিনটা পড়তে হবে, কিভাবে উদ্ভব হলো, পজিটিভ ফিলোসফিটা কোথা থেকে এলো, কে উদ্ভব করলো, কেন উদ্ভব করলো, মানে জাস্ট এর অরিজিনটা একটু জানতে হবে। ওই যে বললাম কে প্রবর্তন করেছিল বা কে উল্লেখ করেছিল এই নামটা, এগুলো একটু আমাদের জানতে হবে এমসিকিউ এর জন্য। আর যেটা পড়তে হবে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকাটা, মানে যেটা আমাদের টপিকটার নাম, আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, রোল অফ পজিটিভ ফিলোসফি ইন এডুকেশন। এইটুকুটা পড়লেই কিন্তু আমাদের টোটাল এই 10 নম্বরের যে আমাদের সকলের জন্য শিক্ষা ইউনিট 2, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, সকলের জন্য শিক্ষা, আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, এই 3টে টপিক মিলিয়ে, 3টে চ্যাপ্টার মিলিয়ে আমাদের টোটাল থাকছে হচ্ছে
10 নম্বর, 10টা এমসিকিউ। তাহলে বুঝতে পারলাম টোটালটা। তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, টোটাল 40 নম্বরের আমাদের 40টা এমসিকিউ প্রশ্ন হবে। তবে একবার বলে দিই, সেমিস্টার 1 থেকে অলরেডি পড়ে আসছো, সবাই জানো 40টা এমসিকিউ যে হবে, এই 40টা এমসিকিউ কিন্তু ডাইরেক্ট সরল এমসিকিউ থাকবে না। কারণ বোর্ড বলেই দিয়েছে ইতিমধ্যে, কি অলরেডি সেমিস্টার 1-এ থাকতে বোর্ড কিন্তু আমাদের উল্লেখ করেই দিয়েছে যে আমাদের টোটাল 40 নম্বরের মধ্যে কিন্তু 3টে পার্টে প্রশ্ন হচ্ছে, 3টে টাইপসের প্রশ্ন হচ্ছে। কি কি বলেছে? সহজ প্রশ্ন হবে 50%। সহজ প্রশ্ন 50% মানে কি? 40-এর 50% কত? 20টা। তাহলে 20খানা এমসিকিউ প্রশ্ন হবে ভেরি ইজি, সহজ, মানে রিনা মিনা টিনা জগাই মাদাই নিমাই লালু ভালু কালু সবাই পারবে, সবাই পারবে। তুমি আমার ক্লাস না করলেও ওই 20টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তুমি বই কিনে না পড়লেও যে 20টা প্রশ্ন সহজ হবে সেটা কিন্তু জাস্ট পরীক্ষার 2 দিন আগে 2 দিন একটু ভালো করে পড়ে যাবে, বা আমি যে ম্যারাথন ক্লাসটা দিই সেই ম্যারাথন ক্লাস করলেই তুমি 20 পেয়ে যাবে, তুমি 20তে 20 পেয়ে যাবে। কিন্তু বাবা, তুমি টিউশন ফি দিয়ে টিউশন পড়বে, পয়সা খরচ করে বই কিনবে মাত্র 20 পাওয়ার জন্য, মাত্র 20 পাওয়ার জন্য। টোটো ভাড়া দিয়ে টিউশনে যাবে, বিদ্যালয়ে যাবে, নামি দামি পোশাক পরবে মাত্র 20 পাওয়ার জন্য। নিজেকে নিজে প্রশ্ন করো, নিশ্চয়ই না। তার মানে আমাদের যে সহজ প্রশ্ন 50% অর্থাৎ 20 নম্বর, সেটা তো আমরা প্রত্যেকেই পাচ্ছি। তারপরেও বোর্ড বলেছে কঠিন প্রশ্ন হবে 30%। হ্যাঁ, দম আটকে গেল নাকি? শুনে দম আটকে গেল? আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই। কঠিন প্রশ্ন মানে কি? হয়তো প্রবক্তার নাম জানতে চাইবে, বা সংজ্ঞা দিয়ে হয়তো বলবে সংজ্ঞাটি কার, উক্তিটি কার, কত সালে প্রবর্তিত হয়, এগুলোকে কঠিন প্রশ্ন বলে। এগুলো কঠিন প্রশ্ন, তো এগুলো তোমরা পারবে না? আমার ভাই বোন হয়ে তোমরা এগুলো পারবে না? এত বড় তোমরা বলতে পারলে? সবাই পারবো আমরা, তাই না? তাহলে সবাই পারবো, আমার ক্লাস করছি মানে আমরা সবাই পারবো। আরে অভিষেক দা আছে না, ক্যা বাত, তাই তো? রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, তাই তো? একদম টেনশন নিবে না, কঠিন প্রশ্নকে সহজ করে দেওয়ার দায়িত্বটা আমার। তাহলে 30% প্রশ্ন মানে কি? 40-এর 30% মানে 12 নম্বর, 3 4 12। তাহলে 12টা এমসিকিউ বোর্ড বলছে কঠিন হবে, 12টা এমসিকিউ কঠিন হবে। তো এই কঠিন প্রশ্নগুলো তোমাদেরকে যারা তারাই উত্তর করতে পারবে যারা ভালো করে ক্লাসগুলো করবে, যারা ভালো করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসকে খুব ভালো করে পড়বে। আমি যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেবো, আমি যে নোটসগুলো দেবো, আমি যে ক্লাসগুলো করাবো, আমি যে কনসেপ্টের নোট দেবো, সেগুলো যারা একটু ভালো করে পড়বে তাদের কাছে কঠিন প্রশ্ন কঠিনই না, এই কঠিন প্রশ্নটা তাদের কাছে সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তো কত পার্সেন্ট হলো? 50% আর 30%, 80% হলো। আরও 20% আছে তো। তাহলে বোর্ড বলছে এই 40টা এমসিকিউ এর মধ্যে 20% প্রশ্ন হবে বোধগম্য, বোধগম্য প্রশ্ন হবে 20%। আচ্ছা, বোধগম্য মানে কি? বোধগম্য মানে হচ্ছে তোমার টোটালটাই কনসেপচুয়াল প্রশ্ন হবে। কনসেপচুয়াল প্রশ্ন মানে ভালো করে বুঝিয়ে দিই, কনসেপচুয়াল প্রশ্ন কথার অর্থ হচ্ছে যেটা তুমি কোনো অনুশীলনী, কোনো রেফারেন্স বই, কোনো সহায়িকা, কোনো সাজেশন, কোথাও কিন্তু ওই টাইপের প্রশ্ন পাবে না। যেটা পরীক্ষার খাতায় প্রশ্নটা থাকবে বোধমূলক প্রশ্ন, তুমি ভাবছো সেটাই হয়তো অন্য কোনো একটা বইয়ে পেয়ে যাবে সেম প্রশ্ন, এইটা কিন্তু নাও হতে পারে। 99% শিওর নাও হতে পারে, কাকতালীয়ভাবে 1% মিলে যেতেই পারে, কিন্তু 99% শিওর নাও হতে পারে। আর বোধমূলক প্রশ্ন তারাই করতে পারবে যাদের ফুল সিলেবাস, এই যে যা আলোচনা হলো সিলেবাসে, এই টোটাল সম্পূর্ণ সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তোমার যদি সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সিলেবাস থেকেও প্রশ্ন হয়ে যেতে পারে, সিলেবাস থেকেও প্রশ্ন হয়ে যেতে পারে। তোমরা জানো চাকরির পরীক্ষায় যখন ইন্টারভিউ হয় তখন বিভিন্ন সিলেবাস থেকে প্রশ্ন। এই যে রিসেন্ট মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা কোয়ালিফাই হয়েছিল, এডুকেশন সাবজেক্টের কথা বলি, আমার এক পরিচিত কোয়ালিফাই হয়েছে, তো সেই দাদা যখন ইন্টারভিউ বোর্ডে গেছে তাকে সিলেবাস থেকে প্রশ্ন করেছে, আচ্ছা ক্লাস 12-এর তোমাদের সিলেবাসে কী কী অধ্যায় ছিল বলো তো, এইভাবে জিজ্ঞেস করেছে। মানে তুমি বুঝতে পারছো, কোনো গদ্য পদ্য কিচ্ছু না, তোমাকে জাস্ট সিলেবাস থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে কটা অধ্যায় ছিল আর সেই অধ্যায়গুলোর নাম কী কী ছিল।
মানে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? এটাকে আমরা বলতে চাইছি যে বোধমূলক প্রশ্ন মানে যারা ভালো করে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ভিডিও ক্লাস, প্রত্যেকটা ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস খুব ভালো করে করবে, একটা ক্লাসও মিস করবে না। একমাত্র এই 20% বোধগম্য প্রশ্ন, বোধমূলক প্রশ্ন, অর্থাৎ 8টা প্রশ্ন, মানে 20% মানে কত? 4 দুগুণ 8। এই 8টা প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারবে। অর্থাৎ 40টা এমসিকিউ এর মধ্যে আমি দেখিয়ে দিলাম পার্টটা, মানে আমাদের 20টা হচ্ছে সহজ প্রশ্ন, তারপরে 12টা হচ্ছে কঠিন প্রশ্ন, তারপরে 8টা হচ্ছে আমাদের বোধমূলক প্রশ্ন। তাহলে হিসাব করো, 20, 12 হচ্ছে 32 আর 8-এ 40। তাহলে এই যে 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। ক্লিয়ার? কঠিন, সহজ, বোধমূলক মিলিয়ে। এবার কোনটা কত ভাগ থাকবে সেটাও আমি কিন্তু একদম পুরো তেল জল আলাদা করে বলে দিলাম। ক্লিয়ার? এবার আরেকবার বলে দিই, এই যে 40টা এমসিকিউ, তাহলে কি কি টাইপস থাকবে? টোটাল 7টা টাইপসের থাকবে। তাহলে একটা টাইপস হচ্ছে নর্মাল এমসিকিউ, 2 নম্বর টাইপ হচ্ছে শূন্যস্থান। ভালো করে দেখে নাও, তাহলে একটা বললাম নর্মাল এমসিকিউ, 2 নম্বর হচ্ছে শূন্যস্থান, 3 নম্বর হচ্ছে স্তম্ভ, স্তম্ভ মিলানো, 4 নম্বর হচ্ছে সত্য মিথ্যা, ট্রু ফলস, মানে সত্য মিথ্যা বলি আমরা, ট্রু ফলস লিখলাম, এখানে জায়গা শর্টগুলো আমি সংক্ষেপে লিখছি। তারপরে হচ্ছে ব্যাখ্যা বিবৃতিমূলক, ব্যাখ্যা আর বিবৃতি, ব্যাখ্যা বিবৃতিমূলক, ঠিক আছে? ব্যাখ্যা বিবৃতিমূলক, এই যে দেখো 1, 2, 3, 4, 5। 6 নম্বরে থাকবে হচ্ছে ক্ষেত্রভিত্তিক। এই যে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন কোনো বইয়ে ওইভাবে তুমি কমন পাবে না, এগুলো সব কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। লাস্ট আর একটা থাকবে চার্ট বা ডায়াগ্রাম, চার্ট বা ডায়াগ্রাম, চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক, ঠিক আছে? এই যে চার্ট বা ডায়াগ্রাম বেসিস প্রশ্ন থাকবে। তাহলে দেখো টোটাল 7টা টাইপসের এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের 40 নম্বরের। প্রথম টাইপসটা বললাম নর্মাল এমসিকিউ, যেমন নর্মাল এমসিকিউ যেমন তোমরা পরীক্ষা দিয়ে এসছো। তারপরে বললাম শূন্যস্থান পূরণ টাইপ এমসিকিউ, তোমাকে দিয়ে দেবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হলো ড্যাশ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর ড্যাশ নামে পরিচিত। এই ড্যাশে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে তোমাকে উত্তরটা বেছে নিতে হবে। আর একটা বললাম স্তম্ভ মেলানো প্রশ্ন, তোমাকে হয়তো স্তম্ভ দিয়ে দেবে 4টে, এ স্তম্ভে 4টা, বি স্তম্ভে 4টে। এবার তোমাকে অপশন দেবে A1, B2, C3, D4। অপশন বি A2, B3, C1, D4। অপশন সি A4, B3, C2, D1। এইভাবে। তাহলে তোমাকে আগে স্তম্ভটাকে খুব ভালো করে মিলাতে হবে। তো কি টাইপের, কোথা থেকে স্তম্ভ হতে পারে এই সিলেবাসের, আমি যখন টপিক করাবো টপিক ধরে ধরে বলবো। যেমন শিওর থাকো এইখান থেকে কিন্তু একটা স্তম্ভ আসতে পারে যে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, এই চ্যাপ্টারটা মিলিয়ে কিন্তু তোমাদের একটা স্তম্ভ দিতেই পারে। তাহলে ভালো করে মাথায় রাখতে হবে এই জায়গাগুলো। তারপর স্তম্ভ মেলানোর পর থাকবে হচ্ছে তোমাদের সত্য মিথ্যা, তোমাকে 3টে বা 4টে বিবৃতি দিয়ে দিবে। এবার তোমাকে অপশন দিয়ে দেবে, অপশন এ বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 3 সত্য, বিবৃতি 4 মিথ্যা। তারপর অপশন বি বিবৃতি 1, 2, 3 সত্য, বিবৃতি 4 হচ্ছে মিথ্যা। এইভাবে মানে দেখতে হবে কটা বিবৃতি দিবে, 2টা বিবৃতি দিয়েও দিতে পারে, 3টা দিয়েও দিতে পারে, 4টে বিবৃতি দিয়েও দিতে পারে। তাহলে বিবৃতি দিয়ে দিবে, তোমাকে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এগুলো সব করাবো, যদিও সেমিস্টার 1-এ তোমরা পড়ে এসছো। তারপর হচ্ছে ব্যাখ্যা বিবৃতিমূলক, অ্যাসারশন এবং রিজন, অ্যাসারশন এবং রিজন, এ আর আর, তাই না? এ হলো এর কারণ, এ সত্য কিন্তু বি মিথ্যা, এইভাবে দেয়। তাহলে অ্যাসারশন এবং রিজন এই টাইপের প্রশ্ন। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সব তোমার একদম কনসেপচুয়াল, মানে এই যে 8টা প্রশ্নের মধ্যে এগুলো কিন্তু পড়ে যাবে। ঠিক আছে? তারপরে চলে আসছে আমার ক্ষেত্রভিত্তিক প্রশ্ন, মানে কোনো জায়গা, কোনো এলাকা, কোনো এরিয়া মানে ইত্যাদির উপর বেস করে তোমাকে প্রশ্নগুলো দিতে পারে। যেমন ধরো এই যে এখানে আমি দেখাচ্ছিলাম এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে তোমাকে একটা দিতেই পারে যে তোমাকে হয়তো এইভাবে দিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যে শ্যামল দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র বা শ্যামল আংশিক দৃষ্টিহীন ছাত্র, আংশিক দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র, কিন্তু সে সাধারণ শিশুদের মতো একই বিদ্যালয়ে একই শ্রেণীতে ক্লাস করতে অভ্যস্ত, সে কোন ধরনের শিক্ষা নিচ্ছে? অপশন এ এবার দিয়ে দিল। এবার তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটু আগে বললাম, তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে তখন তোমাকে কিন্তু এটা
লিখতে হবে। ক্লিয়ার? তো এগুলোকে আমরা বলি ক্ষেত্রভিত্তিমূলক প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। তারপরে একটা আছে চার্ট বা ডায়াগ্রাম, সেখানে বিভিন্ন রকমের চার্ট দিয়ে দিল, ওই চার্টে হয়তো কোনো একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন থাকলো, সেই জিজ্ঞাসা চিহ্ন বা সেই বক্সটাকে ফিল আপ করতে হবে, সেই বক্সটাতে কী হবে সেটা হয়তো 4টে অপশন দেওয়া থাকবে। মাথায় ঢুকলো? চার্ট বা ডায়াগ্রাম, ডায়াগ্রামও দিতে পারে, ডায়াগ্রামও দিতে পারে। তো ডায়াগ্রাম দিক, চার্ট দিক, যাই দিক, আমাদের কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। আমরা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেরে যাব। তবে তারাই পারবে যারা সিলেবাসের প্রথম থেকে খুব ভালো করে পড়বে, খুব ভালো করে শেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা টপিক কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ। আর আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম যে সিলেবাসে কোন অংশগুলো নতুন অ্যাড হয়েছে। দেখো 1টা 2টা 3টা, তারপরে দেখালাম কোথায়, এদিকে 4টে, আর ভেতরে ছোট ছোট খুচরা খুচরা কিছু অ্যাড হয়েছে। তাহলে মোটামুটি 4-5টা আমাদের টপিক, মানে 4টে চ্যাপ্টার ধরতে পারো। তাহলে এইটা কিন্তু আমাদের সিলেবাসে টোটালি নিউ অ্যাড হয়েছে, এগুলো কিন্তু পুরনো সিলেবাসের সাথে কোনো মিল নেই, পুরনো সিলেবাসে কিন্তু ছিল না এগুলো। সুতরাং খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, বছরের প্রথম থেকে পড়তে হবে। ওকে, তো বলো হাউস দ্য জোস, বলো হাউস দ্য জোস, রেডি? তাহলে প্রত্যেকে আজকে থেকে রেডি হয়ে যাও, একদম খাতা কলম নিয়ে বসে যাও, ডেটকে একদম ফিক্সড করে নাও। ব্রেকআপ কারোর সাথে করতে বলছি না, নো বয়ফ্রেন্ড নো গার্লফ্রেন্ড, সবাই যেভাবে আছো প্যাচাপি থাকো, মিঙ্গেল থাকো, কাউকে সিঙ্গেল হতে বলছি না, কিন্তু মিঙ্গেল থেকেও কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ এটা কিন্তু সেমিস্টার 3 প্রশ্ন করছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড, তাই তো? এটা কিন্তু বোর্ড প্রশ্ন করছে, মাথায় রেখে দাও, মাথায় রেখে দাও, এটা বোর্ড প্রশ্ন করছে। কোনো স্কুল থেকে সাজেশন, কোনো স্কুল থেকে প্রশ্ন বলে দেওয়া ইত্যাদি ইত্যাদি, ওগুলোর গল্প নাই, ওগুলোর গল্প নাই। মাথায় ঢুকলো তো? বোর্ড প্রশ্ন করছে মানে তোমাকে সেইভাবেই প্রিপারেশান নিতে হবে। আর সেমিস্টার 3 আর 4 মিলিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে, খুব ভালো করে এটা মাথায় রাখবে। একটা সেমিস্টার খারাপ হয়ে গেল মানেই কপালে গিরগিটি শুশু করে দিল। মাথায় ঢুকলো? কি বললাম? একটা সেমিস্টার খারাপ হয়ে গেল মানেই কপালে গিরগিটি শুশু করে দিয়েছে। সে গিরগিটি আর টিকটিকি যাই হোক, আমরা কিন্তু শুশু করতে দেবো না, একদম ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, মেকআপ টেকআপ করে সুন্দর করে মুখটাকে চকচক করে রাখবো, যাতে মুখ দেখলেই আমার সব খাতা একদম পাতা ভরে যায়। ক্লিয়ার? ও খাতার পাতা ভরার দরকার নেই, এমসিকিউগুলোর জন্য ঠিকঠাক আমরা গোল করতে পারি। ওকে, তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এখানে স্ক্রিনে দেখতেও পাচ্ছ, ছবিতেও দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে 7063619127। I repeat once again 7063619127। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো পাঠিয়ে দাও এই নম্বরে। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে এবং সিস্টেম জানিয়ে তোমাকে আমাদের গ্রুপে, আমাদের এই পরিবারে এক অন্যতম সদস্য করে নেবে। ওকে, আর অবশ্যই আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে। কি ব্যাপার, ভিডিও দেখলে কিন্তু লাইক তো করলে না, লাইকটা ঝটপট করে দাও। ওকে, তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। গুড নাইট।